প্রিয় দর্শক, আমন্ত্রণ। শুরু হচ্ছে খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। দর্শক, আজ দেখবেন আমাদের অনুষ্ঠানের 22তম পর্ব। আজকের আলোচনার বিষয় নিরাপদ দুগ্ধজাত পণ্য তৈরিতে আমাদের করণীয়। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব ডক্টর এস এম মারুফ কবির, প্রধান কোয়ালিটি কন্ট্রোল, প্রাণ গ্রুপ, এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব, মেম্বার বাংলাদেশ ফুড সেফটি অথরিটি বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মূল আলোচনায় যাবার আগে আজকের অনুষ্ঠানের উপর আমাদের সহকর্মীর পাঠানো ছোট্ট একটি ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। ধন্যবাদ। নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের 22তম পর্ব। আজকের পর্বের বিষয় নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদনে করণীয়। দর্শক, দুগ্ধজাত পণ্য বিশেষ করে দই, বাটার, ঘি প্রভৃতি পণ্য আমাদের মেধা বিকাশে অত্যন্ত সহায়তা করে থাকে, কিন্তু এই পণ্যটি হতে হবে নিরাপদ। নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদন করতে কি করণীয়, বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে চলুন তা জেনে নেওয়া যায়। পরিবারে ভালো ফুড আইটেম ইনশিওরের জন্য দেখে যে ভালো ব্র্যান্ড, এক্সপায়ারি কত দিনের আছে, কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, তাদের কোয়ালিটি কেমন, দই জিনিসটা কয়দিন পর্যন্ত রাখলে হার্মফুল হবে কিনা, কয়দিন রেখে খাওয়া যাবে, প্রিজার্ভেশন কতক্ষণ রাখা যাবে, এগুলাই দেখে। বড় ডিপগুলোতে তো আমরা সাধারণত মাছ, মাংস সবকিছু রাখি, আর যেহেতু খাবার আইটেম থাকে সেগুলো আলাদা বক্স রাখলে একটা ফ্লেভার আরেকটাতে যায় না। আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এক্সপায়ার ডেট। ওটা ঠিক থাকলে দেখা যাবে যে খাবারের ভিতরে যে গুণগত মানটা ওটা আমি বুঝতে পারবো যে ওটা ভালো আছে। যে ধর একটা বক্স অনেকটুকু আছে, তো আমি একদিনে শেষ করতে পারবো না, হয়তো আমি দেখছি যে এটা আমার 3 দিন বা 4 দিনে আমার জন্য একটা লাগে, তো সেটা আমি আলাদা করে ফেলবো। ক্রেতাদেরকে নিরাপদ পণ্য নিশ্চিত করানোর জন্য সম্পূর্ণ অটোমেশন মেশিন দ্বারা দুধ দহন করে আমরা বাকারা ব্র্যান্ডের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করে থাকি। দই, ঘি, লাবান, পনির প্রভৃতি পণ্য উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন ফুড সেফটি ও জিএমপি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে প্রস্তুত করা হয়। প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয় যাতে ভোক্তারা সর্বোচ্চ গুণগত মান পেয়ে থাকে। চিজ এবং বাটার টাইপের যেটা ওটা -18 ডিগ্রি তাপমাত্রা রাখতে হয়, সেক্ষেত্রে আমরা চিলারে আমরা সংরক্ষণ করে থাকি। যে ঘি আছে যেটা হচ্ছে জাস্ট রুম টেম্পারেচারে সংরক্ষণের জন্য, এবং আমরা সেটা সংরক্ষণ করি। তাপমাত্রা কোনো কারণে যদি ডেটোরেট হয় সেক্ষেত্রে কোয়ালিটি ডেটোরেট হয়ে যায় আর কি। এই জায়গাটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি। সুপার শপে একটা কাস্টমার এসে মোরলেস 30 থেকে 40 মিনিট সময় নেয় তার শপিংটা করার জন্য। সেক্ষেত্রে আমরা ইন্সপায়ার্ড করি যেন উনি ফ্রোজেন আইটেমগুলো সবার শেষে নেয়, যেন এটা ডিপ ফ্রস্ট না হয়ে যায়। প্রান্তিক খামারিদেরকে প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং ভোক্তার যাতে নিরাপদ দুগ্ধজাত পণ্য পেতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। দুধ সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাত পর্যায়েও আমরা খামারিদেরকে কিভাবে দুধ সংগ্রহ করতে হয়, কিভাবে দুধ থেকে পনির ও অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি করতে হয় তার নিরাপত্তার বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। দুগ্ধজাত পণ্য যখন প্রক্রিয়াজাত করা হয় তার প্ল্যাটফর্ম টেস্ট, তার টোটাল ব্যাকটেরিয়াল কাউন্ট, যে সমস্ত ইন্ডিকেটর গুলো আছে অণুজীব মুক্ত কিনা এবং স্বাস্থ্যসম্মত কিনা, এই পরীক্ষাগুলিও আমরা নিশ্চিত করতেছি। দর্শক, নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদন করতে কি করণীয়, বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে তা আমরা জেনে নিলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। আমরা দুগ্ধজাত পণ্যের উপরে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসলাম। আমি প্রথমে একটু আসতে চাই ডক্টর এস এম মারুফ কবির আপনার কাছে, যে আপনি তো কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে কাজ করেন। আমাদের দেশে বিদ্যমান দুগ্ধজাত পণ্যগুলো কী কী আছে এবং এই পণ্যগুলোর নিরাপত্তা এবং মান নিশ্চিত করতে আপনার কোয়ালিটি কন্ট্রোল ল্যাব কীভাবে কাজ করে একটু যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভিকে এবং সাথে সাথে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড, ওনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আমার সহ-আলোচক আমার সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব, ইজ দ্য ব্রিলিয়ান্ট ওয়ান, এবং সংস্থালোককেও আমি ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে বাংলাদেশে বিদ্যমান যে ফুড, এই ফুডের ভিতরে কিন্তু আপনার মিল্ক একটা অন্যতম একটা বিষয়। এই মিল্কের এই বিষয়টা এটা কিন্তু একটা সম্পূর্ণ মানে আলাদাভাবে এদেরকে যদি আমরা সেট আউট করে আমরা কাজগুলো করি তাহলে আমরা অনেক বেশি গুণগত মানের দিকে এগিয়ে যেতে পারবো। যেমন বাংলাদেশে এখন বিদ্যমান বিভিন্ন ক্যাটাগরির অফ দ্য মিল্ক ফুড মিল্ক প্রোডাক্ট আছে,
যেমন লিকুইড মিল্ক, ফার্মেন্টেড মিল্কের ভিতরে যেমন ইয়োগার্ট, কার্ড, তারপরে বাটার, চিজ, মিষ্টি যে সুইটস, এগুলো ডেজার্ট, এগুলো সবই আপনার দুগ্ধজাত মিল্ক, পণ্যের হ্যাঁ, মধ্যে পড়ে। দুগ্ধজাত দ্রব্য। এবং এটার জন্য আপনার কোয়ালিটি কন্ট্রোল শুধুমাত্র এটার জন্যই নাই, সমস্ত ফুড প্রোডাক্টের জন্যই কোয়ালিটি কন্ট্রোল ইজ একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোয়ালিটি কন্ট্রোল সবসময়, তবে তার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, কোয়ালিটি ইজ সবসময়ের জন্যই এটা বেসিক থেকে শুরু হয়ে যায়। এই জন্য কোয়ালিটি কন্ট্রোল এই অবজারভেশনের জন্য অনেকগুলো প্যারামিটার আমাদের এখানে সেট করা আছে, বিভিন্ন প্যারামিটার, কেমিক্যাল প্যারামিটার। যেমন একটা দুধ যখন ইনকামিং র মেটেরিয়ালস আসছে তখন কিন্তু এই দুধকে, এই মিল্ককে দেখা হয় মানে এর পিওরিটি দেখতে গেলে আমরা সিএলআর দেখব, তারপর ফ্যাট, এসএনএফ, এই বিভিন্ন ক্যাটাগরি, মাইক্রোবায়োলজিক্যাল ইফেক্টের ভিতরে আছে কিনা, কলিফর্ম, ফিকেল কলিফর্ম, তারপরে সালমোনেলা, টিপিসি, টোটাল প্লেট কাউন্ট, এগুলোকে আমরা দেখে নিই এবং এগুলো দেখা উচিত সমস্ত ল্যাবেই। কারণ মিল্ক অত্যন্ত সেনসিটিভ প্রোডাক্ট, এ যেমন করে মানুষের সুস্থতা নিয়ে আসে, এটা ব্যালেন্স ফুড, এটাকে আলাদা ডেজিগনেটেড করা হয়েছে অন্য ফুড থেকে, ঠিক তেমনি এটার জন্যও কিন্তু আলাদা অ্যারেঞ্জমেন্টেরও প্রয়োজন। তেমনি ল্যাবরেটরিও ওইভাবে ল্যাব হতে হবে। ল্যাব আমার শুধুমাত্র ল্যাব হলেই হবে না, এই ল্যাবের মানও ঠিক ওইভাবে হতে হবে, যেমনটা ল্যাব মাস্ট বি অ্যাক্রিডিটেড ISO 17025 অনুযায়ী যে কারিকুলাম বা ল্যাবের যে সিস্টেম, সেই standard সিস্টেম procedure অনুযায়ী, থাকা দরকার। ইয়েস, সেই সিস্টেম অনুযায়ী তাদেরকে এই টেস্ট প্রক্রিয়া চালু করা চালু উচিত। করতে হবে। তাহলে আমরা একটা সুস্থ এবং সুন্দর এবং অথেন্টিক রেজাল্ট ওকে, প্রোভাইড করতে পারবো, যা দিয়ে নিশ্চিত করা যাবে এই ফুডের বা দুগ্ধজাত সমস্ত দ্রব্যের মান। ধন্যবাদ আপনাকে। এবার আমি আসতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব আপনার কাছে। বাংলাদেশ ফুড সেফটি অথরিটি নিরাপদ খাদ্য নিশ্চিত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমি একটু আপনার কাছে আসতে চাই যে আমরা জানি যে একটা পণ্যের নিরাপত্তা এবং মান নিশ্চিতের জন্য নিয়ন্ত্রণ সংস্থার মানদণ্ড বলে একটা কথা আছে, সেটা কি একটু আমাদেরকে বলবেন? এবং এই যে নিরাপদ দুগ্ধজাত পণ্য তৈরিতে মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ফুড সেফটি অ্যাক্ট 2013 কোন কোন ধারা আসলে এটার মধ্যে পড়ে, এটা যদি একটু আমাদেরকে অল্প করে বলেন দর্শকদের উদ্দেশ্যে। জি, শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক ডক্টর মারুফ কবির এর সাথে আমি নরিশ নিরাপদ খাদ্য এবং সুস্থ জীবন এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি প্রথম যেই আপনার পর্ব শুরু হয়েছিল সেইখানেও এসেছিলাম। তো শুরুতে যে ভিডিও ওইখানে আমরা দেখেছি যে দুগ্ধজাত খাদ্যপণ্য আপনার উৎপাদন যে বিভিন্ন যে ক্রেতা ওনারা ওনাদের অভিব্যক্তি ব্যাখ্যা করেছেন এবং আমার যে সহ আলোচক। অ্যাকচুয়ালি যে কোনো নিয়ন্ত্রণ সংস্থা যেটাকে আমরা রেগুলেটরি বলি, প্রত্যেকটি রেগুলেটরি অথরিটি তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইনের আলোকেই আমরা যেহেতু খাদ্য নিয়ে কাজ করি, বাংলাদেশের জনগণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করি, এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রবিধানমালা আছে, আমাদের কিছু নির্দেশিকা আছে, গাইডলাইন আছে এবং এই যে নির্দেশিকা, প্রবিধানমালা, গাইডলাইন বা শর্ত এগুলোই হচ্ছে এক ধরনের মানদণ্ড এবং এই মানদণ্ডগুলো তৈরি করা হয় যে কোনো খাদ্যের আপনার নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় এবং আপনার গুণগত মান যেগুলি একটু আগে আমরা আলোচনায় শুনলাম, সেই গুণগত মান যেন বজায় থাকে। যেমন দুগ্ধজাত পণ্যের কথা যদি বলা হয়, যখন আপনার এগুলি সংগ্রহ করা হয়, যেহেতু এটা পেরিশেবল আইটেম, এইখানে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়ার নাম আমরা এই মুহূর্তে শুনেছি, যেমন সালমোনেলা, স্টেফাইলোকক্কাস এরিয়াস অথবা লিস্টেরিয়া, এছাড়া বিভিন্ন ধরনের কলিফর্ম এখানে গ্রো হতে পারে এবং এগুলো অবশ্যই আপনার এগুলো আন্তর্জাতিক মানের সাথে বজায় রেখে আমরা আমাদের প্রবিধানমালায় লিপিবদ্ধ করেছি। তো এটাই হচ্ছে এক ধরনের স্ট্যান্ডার্ড। এবং এছাড়া যেহেতু আমরা জানি বাংলাদেশে বিএসটিআই বিভিন্ন খাদ্য
দ্রব্যের আপনার প্রোডাক্টের বিডিএস নিয়ন্ত্রণ করে বা ফর্মুলেট করে, এবং এই যে বিভিন্ন ধরনের দুগ্ধজাত খাদ্য পণ্যের বিভিন্ন ধরনের বিডিএস আছে, এবং এই বিডিএসে আপনার উল্লেখ আছে যে এদের কোয়ালিটিগুলি কিভাবে নিশ্চিত করা যাবে। সো এইটাও এক ধরনের মানদণ্ড। সো মিল্ক কালেকশন থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ, তারপরে আপনার প্রক্রিয়াকরণ, যেটা আমরা পাস্তুরাইজ মিল্ক বলি বা অন্যান্য মিল্ক বলি, এবং এই মিল্ক থেকে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট যেগুলো উৎপন্ন হয়, সেই এই সব কিছুই যেন আমরা নিরাপত্তা নিশ্চিত করা হয়, গুণগত মান বজায় থাকে, এবং আপনার ওই যে লেবেলিং এবং প্যাকেজিং যে আমাদের প্রবিধানমালা সেগুলি যেন মেনটেন করা হয়, সেজন্যই অ্যাকচুয়ালি মানদণ্ডটা তৈরি করা হচ্ছে। এবং এটা একজন যে ভোক্তা যিনি ক্রয় করছেন তাকে সুস্বাস্থ্য প্রদান করার জন্য, এবং যারা যে সকল শিল্প প্রতিষ্ঠান এর সাথে সংশ্লিষ্ট বা এগুলো উৎপন্ন করে তাদেরকেও অ্যাকচুয়ালি সহযোগিতা করার জন্য আমরা এই মানদণ্ডগুলি তৈরি করছি। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, আবার এসে কথা বলব। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। 60 না 60 বেচলে আমার খরচ উঠবে না। তাই যা বাড়িতে নিয়ে বসা। ও রমজান আলী, আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও? 70 যদি মনে রাখ। আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করবো। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট, বাজার কৃষকের আঙিনায়। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। প্রিয় দর্শক, বরাবরের মতো এবারও আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া একটি কুইজ রয়েছে। কুইজের সঠিক উত্তরটি আগামী বুধবারের মধ্যে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সেরা 3 জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আমরা শুনছিলাম, আপনি বলছিলেন যে মানদণ্ডের কথা। আমি একটু জানতে চাই যে আমরা একজন দর্শক বলছিল যে জিএমপি প্রসেসিংগুলা বা জিএমপির আওতা ফলো করা উচিত, এরকম একটা কথা বলছে। আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা আইনের কোন কোন প্রবিধান আসলে জিএমপি এনশিওর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্পেশালি প্যাকেজিং, লেবেলিং, এটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ, আমাদের সহজ করে বলেন। এর সাথে অ্যাকচুয়ালি আমি শুরুতেই বলা উচিত ছিল, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সংযুক্ত থাকার জন্য। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আইন, নিরাপদ খাদ্য আইন 2013, এই আইনটাই অ্যাকচুয়ালি এখানে বিস্তারিত আছে খাদ্যকে নিরাপদ রাখার জন্য, এবং ওইখানে উল্লেখ আছে ওই জিএমপির কথা, গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এছাড়া আপনার জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এছাড়া আরেকটি যে আপনার বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে হ্যাচাপ বলা হয়, HACCP, হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এবং শিল্প প্রতিষ্ঠানে এই দুইটা জিনিস অবশ্যই আপনার অবলম্বন করতে হবে, এবং এর মাধ্যমে যে কোনো খাদ্যপণ্য ওইখানে কোনো দূষক উপস্থিতি আছে কি না, এবং সেটা আপনার কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বা ম্যানেজ করতে পারবো, এই হ্যাচাপ এবং জিএমপি যদি আমরা ফলো করি তাহলে আমরা এই জিনিসটা মেনটেন করা সম্ভব। এখন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আমরা বিভিন্ন ধরনের প্রবিধানমালা তৈরি করেছি, এবং একটি প্রবিধানমালা হচ্ছে মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা। আমরা যে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, দুগ্ধজাত হোক বা অন্যান্য খাদ্যপণ্য হোক,
এটা যখন ক্রয় করব আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওইখানে আপনার ওই যে বেস্ট বিফোর এবং কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করব সেটা যেন উল্লেখ থাকে। এছাড়া বর্তমানে যেহেতু এখন ব্যবহার হয়ে আসতেছে আমরা নিউট্রিশনাল ফ্যাক্ট বলি, অর্থাৎ পুষ্টির উপাদান, এটা পিছনে থাকে ব্যাকপ্যাকে, এবং এখানে আপনার কতটুকু ফ্যাট আছে, কতটুকু সুগার আছে, সল্ট আছে, এই জিনিসগুলি উল্লেখ থাকে। এবং এইগুলি যখন উল্লেখ থাকবে একজন ক্রেতা সহজেই যখন ক্রয় করবে বুঝতে পারবে যে এই খাদ্যপণ্যের গুণগত মান আপনার সঠিক আছে। সো এটা হচ্ছে আপনার একজন ক্রেতাকে উদ্বুদ্ধ করার জন্য তাকে এবং ওই খাদ্যপণ্য সহজে ক্রয় করার জন্য আমরা মোড়কপত্র খাদ্য লেবেলিং প্রবিধানমালাটা দিয়ে থাকি। এবং এছাড়া এখানে আরেকটা ট্রেসিবিলিটিও আপনার নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ আমি যখন একটা দোকান থেকে একটা খাদ্যপণ্য কিনবো আমি সহজে বুঝতে পারবো যে এটা কে উৎপন্ন করেছে, হ্যাঁ, কোথা থেকে এটা এসেছে। এছাড়া আমাদের আরও কিছু আছে যেগুলি আপনার কেমিক্যাল কন্টামিনেন্ট। এইখানে আমরা জানি যে কোনো সময় যেহেতু দুগ্ধজাত খাদ্যপণ্যের কথা বলতেছি, এখানে আপনার পশুকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। সো এই অ্যান্টিবায়োটিক কন্ট্রোল করার জন্য আমাদের ওখানে আমরা একটু পরে আমরা যেহেতু দুগ্ধজাত পণ্যে আছি, আমরা আপনি যা যা বলেছেন তার মধ্যে আমরা পেয়ে গেছি আনসারটা, যে লেবেলিং এবং এই যে প্যাকেটের মধ্যে নিউট্রিশনাল স্ট্যাটাস। এছাড়া আমাদের আরেকটা প্রবিধান আমরা হাইজিন প্র্যাকটিস, এইটাও একটা প্রবিধানমালা আমাদের আছে। এবং এইটার মাধ্যমে ওই যে যখন মনে করেন একদম রুরাল লেভেলে আমরা সংগ্রহ করব, সেই সংগ্রহের সময় আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব। তার মানে নিরাপদ খাদ্য আইনের ভিতরে একদম সংগ্রহ থেকে এন্ড প্রোডাক্ট পর্যন্ত ধাপে ধাপে আপনার নির্দেশনা ক্লিয়ার করে বলা আছে, সেটা উচিত শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটা ফলো করা। ধন্যবাদ আপনাকে। এবার আবারও আসতে চাই যেন মারুফ কবির আপনার কাছে। আমরা একদম দর্শক বলছিল যে এই যে এক্সপায়ারিটি ডেট বা উৎপাদন তারিখ, উৎপাদন সবই থাকে, তারপরে কিন্তু আমরা প্রায়ই দেখি যে বাটারটা বাসায় নিলে দেখি যে না এটার টেস্ট আসলে গন্ধ বা স্বাদটা ঠিক নাই, দুধটা নিয়ে গেলে দেখি ছানা ছেড়ে দিচ্ছে, এই যে এরকম কিছু ভেজাল অথবা দেখা যায় যে আর্টিফিশিয়ালি কিছু তৈরি করা হয়। তো সেগুলার বাস্তবতা কতটুকু এটা একটু বলবেন, এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাব আসলে কী কী চ্যালেঞ্জ ফেস করে এই সকল কোয়ালিটিগুলো এনশোর করার জন্য একটু সহজ করে বলবেন অল্প কথায়। আসলে মিল্কের যে আপনার বাংলাদেশের টোটাল মিল্কের যে আপনার পার ইয়ার যে কনজামশন যে ডিম্যান্ড, এই ডিম্যান্ড কিন্তু আপনার 15.6 মিলিয়ন মেট্রিক টন, এবং উৎপাদিত হয় এর মাত্র আপনার 63 থেকে 80%, এটার ভিতরেই থাকে আর কি। তো এখন এই উৎপাদিত টোটাল যে মিল্ক, এই মিল্কটাই তো মিল্কের পণ্য তৈরি করা, মিল্ক সরাসরি খাওয়া ইত্যাদি এগুলো সব কাজে ব্যবহার হয় আর কি। তো এখন এই যে মিল্ক যেটা মানে আপনার প্রসেসের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল শিল্পের মাধ্যমে যেগুলো আসে এগুলো 9%, ওকে, এবং 91% কিন্তু গোয়ালা এবং আপনার ঘোষের মাধ্যমে ডোর টু ডোর এটা কালেকশন করে নেওয়া হয় আর কি। তবে ওখানে একটা বড় ধরনের কিন্তু আপনার মানে এই থ্রেট থেকে যায়, সেফটি থ্রেট, যেটা আমাদের অজান্তেই অনেক কিছু থেকে যাচ্ছে, যেটা জানা যাচ্ছে না। শুধুমাত্র প্যাকেজিং যে পার্টটা আছে এই 9%-এর উপরেই কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করছি এবং অনেক দূর এগিয়েও গেছে। তো আমি মনে করি এই চ্যালেঞ্জ হচ্ছে ওই আরেকটা চ্যালেঞ্জ, যে ওই আমরা 91% কিন্তু টোটালটাকে আপনারা একটা চ্যালেঞ্জ একটা লাইনে আনতে পারছেন না, এরকম কিছু? না না, নো নো নো, এটা না, এটা টোটালটা আনা আমাদের তো বিষয় না। আচ্ছা, বিষয় ইজ দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ওকে, অ্যান্ড বাই দ্য হেল্প অফ দ্য ফুড সেফটি অথরিটি এবং লাইভ স্টক, নানান গভর্নমেন্টের যে সমস্ত ইয়েগুলো আছে, মন্ত্রণালয়গুলো আছে, তাদের একটা দায়িত্ব আছে। এখন এখানে আমার একটা নিজস্ব মতামত, সেটা হচ্ছে এই, আমরা যদি আজকে বাংলাদেশের সমস্ত দুধ কাটা সেফ ফুডের ভিতরে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই বিষয়টাই হচ্ছে আমাদের কিন্তু মেন পয়েন্ট, এবং এইটাই ভাবনার বিষয়, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেই ভাবনাটা আমি মনে করি ইটস মাই ওন কমেন্টস দ্যাট সেটা আমরা যদি মনে করি এখন এই 9% মিল্ক আমরা ধরে নিলাম আজকে
একটা প্রসেসের ভিতরে, একটা ট্র্যাকিং এর ভিতরে আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আন্ডার দ্য অবজারভেশন অফ দ্য ফুড সেফটি অথরিটি, বিডিএ, বিএসটিআই এবং যে সমস্ত ইয়েগুলো আছে, লাইভ স্টক ইত্যাদি ইত্যাদি, এবং বাকিগুলার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে ওইগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমি মনে করি যে কালেকশন সেন্টার সেট করা দরকার, যে কালেকশন সেন্টারে এই ধরনের মিল্ক ট্যাঙ্কার থাকবে। প্রাণ বলেন, না প্রাণের আছে, যেটা বলেন, প্রাণের সবারই তো জন্য আছে। প্রাণ যে কালেকশন সেন্টার যেটা আছে সেটা আছে। আমি বলছি আউট অফ দ্য অ্যাসোসিয়েট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, প্রাণ, মিল্কভিটা, আড়ং, তাদের তো কালেকশন সেন্টার ফর, মানে এটা তো তাদের সিলেক্টেড ইন্ডিভিজুয়াল, তারা এটা সিলেকশন করছে এবং দ্রুততম সময় ওখানে চলে আসছে। আর একটা বিষয় হচ্ছে মিল্কের ভিতরে আপনি দেখবেন মিল্কের একটা ন্যাচারাল একটা ফেনোমিনা আছে, সেটা হচ্ছে আপনার ল্যাক্টোফেরিন এবং ল্যাক্টো পারক্সাইডেস, এই দুইটা আপনার ইনহিবিটরস এই আপনার মিল্কের ভিতরে থাকে, যা আপনার মাইক্রোবায়াল যে কোনো ধরনের মাইক্রোবসকে, মানে এটা বাইরের মাইক্রোবসকে এটা রেজিস্ট করে, এবং সেটার একটা টাইম হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। তাহলে মিল্ক যখন আপনার আর্ডারিং হয়, এই আর্ডারিং থেকে নিয়ে কিন্তু এই 3 ঘন্টা পর্যন্ত, 3 থেকে 4 ঘন্টা এটা সেফ থাকে। তাহলে এর পরের অংশেই মিল্ক কোথায় যাবে? আপনি দেখবেন মানে মিল্ক এই যে বিভিন্ন বাজারে কিন্তু হাটে ওপেন মিল্ক বিক্রি হয়, যেমন ওপেন চাল বিক্রি হয়, ওপেন আটা বিক্রি হয়, ঝাল পেঁয়াজ, আলু, পটলের মতো কিন্তু এটাও বিক্রি হয় পাশাপাশি। ফলে ওর কিন্তু সেফটিনেস নাই, মানে ইটস ওয়ান অফ দ্য টোটাল থ্রেট। এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি বলছিলেন আপনার একটা সমাধান আছে এটা করতে, সেটা একটু বলুন। এই সমাধানটা হচ্ছে এই যে এখন মনে করেন আপনার 5টা গ্রামের আপনার কাছাকাছি নাই, কালেকশন সেন্টার নাই, ওন কালেকশন সেন্টার অ্যাসোসিয়েটেড একটা ট্রাকের ভিতরে এদেরকে নিয়ে আসতে হবে। যেমন আপনার এটা কোন কন্টেনারে নিবে, ওরা মিল্ক মানে আপনার অর্ডারিং করার পরে, মিল্কিং করার পরে এটা একটা কন্টেনারে নিবে, যে কন্টেনার আপনার SS304 or SS316, তো 316 প্রয়োজন নেই, 304 যে কোনো আপনার কুল মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বহন করা অবস্থায় 304 ইজ এনাফ। এটা তাড়াতাড়ি বলতে হবে আপনার। হ্যাঁ, এটা একটা সলিউশন বলেন। হ্যাঁ, এই এটার ভিতরে নিয়ে তাড়াতাড়ি আপনার ওই কালেকশন সেন্টারে পৌঁছাইতে হবে। এর জন্য অ্যাসোসিয়েটেড করতে হবে লোকাল গভর্নমেন্টকে, এখানে মানে সংশ্লিষ্ট সংস্থা যারা আছে সবাইকে একসাথে কাজ করতে হবে। ওই মিল্ক এখানে গভর্নমেন্টের তদারকির মাধ্যমেই হতে পারে। ওখানে যদি কোনো ইন্ডাস্ট্রি কালেকশন সেন্টার না করে গভর্নমেন্টের মাধ্যমে, অথবা এখানে কোনো ইন্ডাস্ট্রিকে টেক পার্ট করে এটা করা যাইতে পারে, এবং সমস্ত মিল্ক বাজারে যেটা আসতে হবে তা প্যাকেজ মিল্ক। ওকে, ধন্যবাদ আপনাকে। আবারও আসতে চাই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আপনার কাছে। উনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, আবার বলছিলেন যে সংশ্লিষ্ট সংস্থার কিছু উদ্যোগ নেওয়া দরকার। আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই যে আমরা নিরাপদ দুগ্ধজাত পণ্যের কথা বললাম, এগুলো আসলেই নিরাপদতা এবং নিরাপদতা এবং মান নিশ্চিত করতে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি মাঠ পর্যায়ে কী কী উদ্যোগ নিচ্ছে, স্পেশালি দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে একটু যদি বলেন। জি, ধন্যবাদ। আবারও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শুধু দুগ্ধজাত পণ্য নয়, যে কোনো খাদ্য পণ্যের আপনার নিরাপদতা নিশ্চিতের জন্য মাঠ পর্যায়ে প্রচুর কাজ করছে। আপনাকে আমি জাস্ট অবহিত করছি যে বাংলাদেশে যে 64টি জেলা, আমাদের জেলার লোকাল জেলা কার্যালয়ে আছে, এবং 8টি যে বিভাগীয় শহর ওইখানে, এবং আমাদের জেলা অফিসার এবং নিরাপদ আমাদের যে জেলা অফিসগুলোতে আপনার নমুনা সংগ্রহ সহকারী আছে, ওনারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আপনার খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করছে, এবং এর মধ্যে দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য আপনার এক ধরনের নমুনা। আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি, এবং আমরা যে আমাদের 47টি আপনার ডেজিগনেটেড ল্যাবরেটরি আছে, যে অ্যাক্রিডিটেড ল্যাবরেটরির কথা বলা হলো, এর মধ্যে কিছু অ্যাক্রিডিটেড ল্যাবরেটরি, ওই ল্যাবরেটরিতে আমরা এই খাদ্য নমুনাগুলি পরীক্ষা করছি। এছাড়া আমাদের 8টি বিভাগীয় শহরে আপনার মোবাইল ল্যাবরেটরি আছে। ইনস্ট্যান্টলি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে, ওই জায়গায় কালেকশন পয়েন্টের কথা বলা হলো, বা বিভিন্ন মার্কেট, ওইখানে আপনার ওই দুধ থেকে শুরু করে অন্য যে খাদ্যপণ্য, এগুলো ইনস্ট্যান্ট আমরা পরীক্ষা করছি। এছাড়া আপনার যারা এই চিজ থেকে শুরু করে লোকালি আপনার স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপন্ন করছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষিত করছি,
এবং আমরা তাদের শিল্প স্থাপনাগারে আপনার অভিযান চালাচ্ছি, ভিজিট করছি। যদি কোনো মারাত্মক ব্যত্যয় ঘটে আমরা জরিমানা করছি। শুরুতে আমরা তাদেরকে ওই যেটা বললাম প্রশিক্ষণ করছি বা অবহিত করছি যে তারা আমাদের নিয়ম নীতি অনুসারে যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমি একটু অবহিত করতে চাই এখনই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এবং আমার সহ আলোচক যে বললেন যে অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা যেমন ডিএলএস, ডিপার্টমেন্ট লাইফ স্টক এবং সার্ভিস এবং বিএসটিআই, এই 3টি প্রতিষ্ঠান নিয়ে ডেনিশ গভর্নমেন্টের উদ্যোগে তাদের আপনার ডেনিশ ভেটেরিনারি অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন একটি প্রতিষ্ঠান আছে, তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং আমাদের ওই প্রকল্পের আওতায় নরসিংদী জেলায় যে আপনার যেহেতু ওইখানে বিভিন্ন ধরনের খামারি আছে এবং দুগ্ধ উৎপাদন করা হয়, আপনার ওইখানে আমরা আমাদের পাইলট প্রজেক্ট আছে। ওই প্রজেক্টে আমরা ওই যে রেসিডুয়াল অ্যানালাইসিসের জন্য আমাদের এক ধরনের পদক্ষেপ আছে। এছাড়া আমরা ওই যে যখন আমরা কালেকশন করব মিল, সেই মিলকে কালেকশন পয়েন্টে আমাদের একটা চেকলিস্ট তৈরি করতেছে এবং এই চেকলিস্টে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে, অর্থাৎ যখন মিল্কটা আসবে আমরা ইনিশিয়ালি কি কি জিনিস দেখব, যে ওই যে কোয়ালিটির কথা বলা হলো, সেই কোয়ালিটি, ল্যাকটোজ কন্টেন্ট অথবা ফ্যাট কন্টেন্ট বা অন্য যে আপনার প্যারামিটারগুলো, ওইগুলো দেখব। এখানে মাইক্রোবায়াল কন্টামিনেশন আছে কি না ইনস্ট্যান্টলি আমরা যেন দেখতে পারি। এছাড়া ইন্ডাস্ট্রি লেভেলেও আমরা চেকলিস্ট তৈরি করছি, যখন মিলটা ইন্ডাস্ট্রিতে আসবে ওনার ওই যে জিএমপি এবং HACCP অবলম্বন করবে কিনা। ধন্যবাদ আপনাকে। একেবারে শেষ প্রশ্ন আমি একটু জানতে চাই যে এই যে নিরাপদ দুগ্ধজাত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভোক্তাদের জন্য একটা করণীয় কি হবে, এটা একটু আপনি বলবেন, আপনিও একই রকম বলবেন এক কথায়। ভোক্তাদের জন্য কি করণীয়, নিরাপদ দুগ্ধজাত পণ্য তৈরির ক্ষেত্রে একজন ভোক্তার কি করণীয় আছে, এক কথায় বলবেন। ভোক্তার করণীয়, ভোক্তাকে সচেতন থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই ভোক্তা যখন কোনো কিছু কিনবে তখন সে দেখবে কি কিনছে, কি কিনছে এবং সেখানে ম্যানুফ্যাকচারিং ডেট আছে কিনা এবং এখানে সেটা অক্ষত অবস্থায় আছে কিনা এবং এটার BDS ট্রাঙ্গল এখানে দেওয়া আছে কিনা। ধন্যবাদ। এগুলো আপনার কাছে একটু জানতে চাই যে একজন ভোক্তা কি জি, যেহেতু আমি ভোক্তা, আমি আমার উদাহরণ দিচ্ছি। একজন ভোক্তা যখন শপে যাবে তখন শুরুতেই দেখবে যে ওই খাদ্যপণ্যটি ইনটেক আছে কিনা বা অথবা এটাকে আপনার নষ্ট হয়ে গেছে কিনা। যদি ইনটেক থাকে তাহলে সে ক্রয় করবে এবং ওইখানে ওই যে লেবেলিং প্রবিধানমালা অনুসারে যে বেস্ট বিফোর বা কবে এক্সপায়ার হবে সেই আপনার তথ্যগুলি আছে কিনা এবং কে উৎপন্ন করেছে এবং পিছনে যে ওই যে নিউট্রিশনাল যে ফ্যাক্ট, সেই ফ্যাক্টগুলি যেন থাকে। ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গুজব, ভুল বা আংশিক কোনো ধারণা নয়, বরং সমাজের বাস্তব প্রেক্ষাপট এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই হলো আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।